আজকে আপনাদেরকে এমন একটা অসাধারণ সুন্দর মুসলিম দেশের কথা বলবো যে দেশে গেলে আপনি কনফিউজড হয়ে যাবেন, এটা কি ইতালি নাকি গ্রিস নাকি কোনো উন্নত আরব বিশ্ব। আপনারা যারা গালফে আছেন বা গালফে যেতে চাচ্ছেন, অনেকে রোদ্দুরে পড়ছেন, কাজ করছেন আর ভাবছেন এই দেশে কি কখনো থাকা সম্ভব পার্মানেন্টলি। সৌদি, দুবাই, কাতার কেউ কিন্তু কখনো আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সি বা পিআর দেয় না। কিন্তু এই মুসলিম আরব দেশ, যে দেশে মাত্র 5 বছর পরে আপনি কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এই দেশের 98% মানুষ মুসলিম এবং হালাল খাবার সবখানে। আর ভূমধ্য সাগরের পাড়ে 1300 কিলোমিটার সাদা বালু সৈকত। এই দেশে নিজের কোম্পানি খুলতে লাগে মাত্র 43,000 টাকা, মানে $300 কম। আর আপনি যদি কোম্পানির মালিক হন তাহলে আপনার কোনো ওয়ার্ক পারমিটও প্রয়োজন নেই, কোনো স্পন্সর লাগে না, কোনো নিয়োগকর্তার দয়ার উপরে আপনাকে কিন্তু নির্ভর করতে হয় না। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো এই দেশে আপনি ভিসা কিভাবে নেবেন, ঢাকা বা গালফ থেকে কিভাবে যাবেন, কোন ব্যবসায় আসলে আপনি টাকা তৈরি করতে পারবেন বা লাভবান হতে পারবেন, সেটা অথেন্টিক ডেটা নিয়ে আমি বলবো। আর 5 বছরে আপনার পাসপোর্ট পাওয়ার পুরো রোডম্যাপটা বলবো। কোনো দালাল লাগবে না, কোনো এজেন্ট লাগবে না, সব তথ্য এখানেই পাবেন। দেশটার নাম হচ্ছে তিউনিসিয়া। তিউনিসিয়া আফ্রিকার একদম উত্তর মাথায়, ভূমধ্য সাগরের কিনারে। পূর্বে লিবিয়া, পশ্চিমে আলজেরিয়া আর উত্তরে সরাসরি ইউরোপে দরজা। এর লোকেশন এতটাই কৌশলগত যে ইউরোপ, আফ্রিকা আর মধ্যপ্রাচ্য তিনটা বিশাল মার্কেটের ঠিক মাঝখানে এই একটি দেশ। ইউরোপীয় ইউনিয়নের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে, আরব দেশগুলোর সাথেও বাণিজ্য চুক্তি আছে। ব্যবসার জন্য আমার মনে হয় এর চেয়ে ভালো লোকেশন পৃথিবীতে খুব কমই আছে। তিউনিসিয়ার সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে। কার্থেজ, সেই প্রাচীন রোমান সভ্যতার ধ্বংসাবশেষ, যার কথা ইতিহাসের বইতে আপনি হয়তো পড়েছেন। সিদি বৌসাইদ, নীল আর সাদা রঙের সেই বিখ্যাত গ্রাম দেখলে মনে হবে কোনো স্বপ্নের পেইন্টিংয়ের ভিতর ঢুকে গেছেন বা প্রাচীন গ্রিসে কোনো একটা অথেন্টিক জায়গাতে আপনি গিয়েছেন। এল জেম অ্যাম্ফি থিয়েটার, রোমের কলোসিয়ামের মতো, শুধু সেখানে ভিড় আছে, লম্বা লাইন আছে। এখানে তা কিন্তু নাই। আর বিখ্যাত সেই সাহারা মরুভূমির প্রান্ত, যেখানে আপনারা অনেকে স্টার ওয়ার্স সিনেমার দেখেছেন, এই সিনেমার শুটিং কিন্তু এখানে হয়েছিল। আর সৈকত, তিউনিসিয়ায় 1300 কিলোমিটারেরও কিন্তু বেশি ভূমধ্যসাগরীয় উপকূল, যার বেশিরভাগ এখনও ম্যাস ট্যুরিজম থেকে অনাবিষ্কৃত, মানে এখানে মানুষ খুবই কম। হাম্মামাতের লম্বা সবুজ সাদা বালির সৈকত আর উষ্ণ ফিরোজা রঙের পানি দেখলে ক্যারিবিয়ানের একটা দেশ বলে আপনার মনে হবে। জেরবা দ্বীপে মাইলের পর মাইল সাদা বালি, ফিরোজা পানি আর পাম গাছের সারি। ক্যারিবিয়ার ভূমধ্যসাগরে সবচেয়ে স্বচ্ছ পানি, ওপর থেকে দেখলে মনে হবে কাঁচ। এই দেশটা যদিও মুসলিম, এই দেশের 98% মানুষ কিন্তু মুসলিম। মসজিদ প্রতিটা মহল্লায়, হালাল খাবার সব কিছু এখানে আছে। রমজান পালন করা হয় পুরো দেশ জুড়ে। তবে একটা কথা এখানে বলি, তিউনিসিয়া কিন্তু আরব বিশ্বের সবচেয়ে উদার দেশগুলোর একটা। সৌদি বা কাতারের মতো কড়া সামাজিক নিয়ম এখানে নেই। ব্যক্তি স্বাধীনতা এখানে সত্যিকার অর্থেই আছে। আর এখানে মানে মানুষ মুসলিম নামে, কিন্তু অনেক সময় আপনারা দেখবেন তারা অনেক বেশি মডার্ন। আবহাওয়া কেমন? ভূমধ্যসাগরীয় জলবায়ু, গ্রীষ্মে 25 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আমাদের বাংলাদেশের মতোই। শীতে 8 ডিগ্রি থেকে 16 ডিগ্রি, একটু মানিয়ে নিতে হবে। তবে পুরো দেশ জুড়ে এই যে বিশাল সমুদ্র সৈকত, এটা আপনাকে দারুণ স্বস্তি দিবে। জনসংখ্যা এখানে প্রায় 1.25 কোটিরও বেশি। সরকারি ভাষা আরবি এবং ফরাসি বা ফ্রেঞ্চ, এবং ইংরেজিও কিন্তু এখানে চলে। ওকে, চলুন এখন আমরা ভিসা প্রসেস নিয়ে একটু আলোচনা করি। এদেশে আপনারা কিভাবে যেতে পারেন। তিউনিসিয়ায় বাংলাদেশিদের জন্য মূলত 2 ধরনের ভিসা আছে। এক হচ্ছে শর্ট স্টে ভিসা, মানে সি ক্যাটাগরির, এটা আপনি সর্বোচ্চ 90 দিন পাবেন। আর 2 নম্বর হচ্ছে লং স্টে ভিসা, মানে ডি ক্যাটাগরি, এটা আপনি কাজ, ব্যবসা, পড়াশোনা, পরিবার নিয়ে আসা, এগুলোর জন্য এই ভিসাটা। ওকে, তবে আপনারা যদি ট্যুরিস্ট ভিসা যেতে চান তাহলে আপনাকে 1 নম্বর অর্থাৎ শর্ট স্টে ভিসাতে কিন্তু সেখানে যেতে হবে। তো চলুন আমি পুরো প্রসেসটা আপনাকে স্টেপ বাই স্টেপ একটু দেখিয়ে দিই। প্রথমে হচ্ছে আপনার এখানে কি কি ডকুমেন্ট লাগবে। দেখেন, এখানে আপনার পাসপোর্ট লাগবে, মেয়াদ লাগবে 6 মাসের বেশি আপনার মেয়াদ থাকতে হবে, একটি ফাঁকা পেজ কিন্তু এখানে থাকতে হবে। 2 নম্বর ধাপ হচ্ছে আপনার ছবি 35x45 মিলিমিটার, সাদা ব্যাকগ্রাউন্ডের, একদম সাম্প্রতিক। 3 নম্বর ধাপ হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, কমপক্ষে 3 মাসের আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসাবে। 4 নম্বর ধাপ হচ্ছে আপনার থাকার জায়গার প্রমাণ,
সেটা হচ্ছে হোটেল বুকিং বা কারো আমন্ত্রণপত্র। তবে সেটা আপনি ইজিলি আপনারা booking.com বা agoda.com থেকে কিন্তু এটা ইজিলি করে নিতে পারবেন। 5তম ধাপ হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স। 6 নম্বর ধাপ হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, বাংলাদেশ পুলিশ থেকে এটা আপনাকে নিতে হবে, হয়তো 15 দিন থেকে 1 মাসের মতো আপনার সময় এখানে লাগতে পারে। আচ্ছা, 7 নম্বর হচ্ছে কাভার লেটার। দেখেন, কাভার লেটারটা আপনার যে কোনো ভিসার জন্য খুবই সহায়ক একটা ডকুমেন্ট। কাভার লেটার মানেটা কি? কাভার লেটারটা হচ্ছে যে আপনি এক্সপ্লেইন করবেন যে আপনি পৃথিবীর এত দেশ থাকা সত্ত্বেও আপনি এই দেশে মানে তিউনিসিয়াতে কেন যেতে চান। কাভার লেটারটা কেন গুরুত্বপূর্ণ বলছি, কারণ এই কাভার লেটারটা পড়ার পরে আপনার ভিসা অফিসার কিন্তু প্রাথমিকভাবেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি আপনাকে ভিসা দিবেন কি দিবেন না। তো বুঝতে পারছেন এটা কতটা গুরুত্বপূর্ণ। তো এখানে আমি একটা কথা বলে রাখি, আপনারা আমাদের ওয়েবসাইটে যেতে পারেন odekabhumonvisaguide.com। এখানে গিয়ে দেখেন আওয়ার সার্ভিসেস পেজে আসার পরে এখানে কিন্তু আমাদের 2টা বর্তমানে সার্ভিস চালু আছে, একটা ভিসা এলিজিবিলিটি রিপোর্ট এবং আরেকটা হচ্ছে ভিসা কাভার লেটার। আপনারা যারা কনফিউজ থাকেন যে পৃথিবীর এতগুলো দেশের ভিতরে আমার জন্য কোন দেশটা পারফেক্ট বা কোন দেশে গেলে আমার জন্য ভালো হবে বা আমি কোন দেশে যেতে পারবো, সেক্ষেত্রে আপনি ভিসা এলিজিবিলিটি রিপোর্টটা আপনারা দেখতে পারেন। এইটা আপনারা এইখানে একটা ফর্ম আছে, সে ফর্মটা পূরণ করতে পারেন। ফর্মটা পূরণ করে সাবমিট করলেই আপনার অ্যাকাউন্টে মানে আপনার হচ্ছে যে ইমেল অ্যাকাউন্টে কিন্তু এটা কিছু সময়ের ভিতরেই রিপোর্টটা চলে যাবে। খুবই প্রফেশনাল একটা রিপোর্ট। দ্বিতীয় হচ্ছে কাভার লেটার, যে কথাটা বলছিলাম। কাভার লেটারটা আপনারা নিজেরাই করতে পারেন, এটা আমি এনকারেজ করব আপনারা নিজেরাই করেন। তবে এটা অনেকের ক্ষেত্রে কঠিন মনে হতে পারে, আর এটা যেহেতু বিভিন্ন দেশের জন্য এটার বিভিন্ন রকম হয়ে থাকে, সেই জন্য আমরা একটা প্রফেশনাল কাভার লেটার সার্ভিসটা আমরা চালু করেছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে অর্ডার নাও বাটনে ক্লিক করলে আপনারা একটি ফর্ম পাবেন। এই ফর্মে আপনারা সমস্ত তথ্যটা পূরণ করতে পারেন। পূরণ করার পরেই আপনারা সাবমিট করলে অল্প কিছু সময়ের ভিতরেই আপনারা কিন্তু একটা প্রফেশনাল কাভার লেটার পেয়ে যাবেন, যেটা আপনারা রেডি টু গো আপনার ইন্টারভিউতে দিতে পারবেন বা আপনার ভিসা আবেদনও দিতে পারবেন। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে এখানে ভিসা কাভার লেটার আর ভিসা এলিজিবিলিটি রিপোর্ট, এইটার আপনি ফর্মটা কিভাবে ফিল আপ করবেন এইটার একটি গাইডেন্স একটা ভিডিও আছে, এটা আমার চ্যানেলেই আছে অথবা আমার ওয়েবসাইটেও এটা আছে। আপনার এই ভিডিওটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনাকে এটা পূরণ করতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে আমার একটা লং ফর্ম ভিডিও আছে, যেটাতে পৃথিবীর যে কোনো দেশের ভিসা কোনো এজেন্ট ছাড়া আপনি কিভাবে নিজে নিজে আবেদন করতে পারবেন বা ডকুমেন্টগুলো আপনারা নিজেরা কীভাবে প্রস্তুত করতে পারবেন। তো এই ভিডিওটা যদি আপনারা দেখেন, এটা একটা লং ফর্ম ভিডিও, এই ভিডিওটা দেখলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন বলে আশা রাখি। ওকে, এখন আমরা গুরুত্বপূর্ণ একটা পার্টে আসছি, সেটা হচ্ছে যে আমাদের ডকুমেন্টটা যদি প্রস্তুত হয়ে যায়, এখানে আমাদেরকে এমবেসিতে যেতে হবে। তবে ঢাকায় কিন্তু তিউনিসিয়ার কোনো দূতাবাস এখনো পর্যন্ত নাই। সরকারিভাবে কথা হচ্ছে যে বাংলাদেশে অনেকগুলো এমবেসি কিন্তু মানে চলে আসবে। তো এইটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো যেহেতু আপাতত তিউনিসিয়ার এমবেসি নাই, আমাদের কিন্তু আবেদন করতে হবে দিল্লির দূতাবাসে। দিল্লি যে তিউনিসিয়ান দূতাবাস, সেখানে কিন্তু আপনাকে যেতে হবে। তবে মধ্যপ্রাচ্যে যারা আছেন, সৌদি, দুবাই, কাতার, কুয়েত, আপনারা সেখান থেকে কিন্তু আবেদন করতে পারবেন, কারণ সেখানে কিন্তু আপনার তিউনিসিয়ান দূতাবাস আছে। আচ্ছা, ভিসা ফি নিয়ে আলোচনা করি। ভিসা ফি কিন্তু মাত্র 8 থেকে 10,000 টাকার ভিতরে আপনার হতে পারে। আর তিউনিসিয়া পৌঁছানোর পর আপনার রেসিডেন্ট পারমিটের যে বাৎসরিক ফি, সেটা কিন্তু প্রায় 150 দিনার বা 6,400 টাকার মতো। আর এই ভিসাটা প্রসেস করতে আপনার 5 দিন থেকে 15 দিন পর্যন্ত সময় লাগতে পারে। ওকে, ঠিক আছে। যদি আমরা এখন ভিসাটা পেয়ে যাই, তাহলে আমাদের যে প্রথম কাজটা থাকবে সেটা হচ্ছে আমাদেরকে এখন তিউনিসিয়াতে যেতে হবে বা তিউনিসে যেতে হবে, তিউনিসিয়ার রাজধানী তিউনিসে। তো আমরা প্রথমে ফ্লাইটের কথায় আসি। দেখেন, ঢাকা থেকে তিউনিসে কিন্তু সরাসরি কোনো ফ্লাইট নেই, তবে দুটো দারুণ রুট আছে। সবচেয়ে ভালো রুট হচ্ছে টার্কিশ এয়ারলাইন্স। আপনি ঢাকা থেকে ইস্তাম্বুল যাবেন, ইস্তাম্বুল থেকে তিউনিস। ইস্তাম্বুলের ট্রানজিটে কিন্তু আলাদা কোনো ভিসা লাগে না। এখানে অনওয়ে টিকিটের প্রাইস আপনার 40,000 থেকে 65,000 টাকা পর্যন্ত হতে পারে। আরেকটা ভালো অপশান হচ্ছে কাতার এয়ারওয়েজ। এখানে আপনি ঢাকা থেকে দোহা যাবেন, তারপর তিউনিস। এখানেও আপনার কোনো ট্রানজিট ভিসার প্রয়োজন হবে না। অনওয়ে টিকিট এখানে 50,000 টাকা থেকে 75,000 টাকা পর্যন্ত আপনার হতে পারে, এটা সিজন ভেদে নির্ভর করবে। এখানে একটা প্রো টিপ দিয়ে দিই, এখানে সবচেয়ে সস্তা মাস আপনি ধরতে পারেন জানুয়ারি, ফেব্রুয়ারি এবং নভেম্বর। 2 থেকে 3 মাস আগে যদি আপনি বুক করেন, তাহলে আপনি কিন্তু সেরা একটি দাম পাবেন। আর যারা মধ্যপ্রাচ্য থেকে যাবেন, তাদের কিন্তু দুবাই থেকে তিউনিসে মাত্র 25,000 থেকে 40,000 টাকা পড়তে পারে, আর দোহা থেকে 25 থেকে 45,000 টাকা। তিউনিস কার্থেজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শহরে যেতে আপনি একটা প্রো টিপ এখানে বলে দিই, আপনি যদি পাবলিক বাসে যান তাহলে কিন্তু বাংলাদেশ টাকায় মাত্র 40 টাকা পড়বে, আর ট্যাক্সিতে সেই টাকাটা কিন্তু পড়ে প্রায় 1200 থেকে 2,000 টাকা।
ঠিক আছে, মানে শহর কিন্তু মাত্র 10 কিলোমিটার দূরে, বা ট্যাক্সির কিন্তু খরচ অনেক বেশি। তো চেষ্টা করবেন যারা ওই এয়ারপোর্টে পৌঁছাবেন, কার্থেজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, তারা কিন্তু পাবলিক বাসটা নেওয়ার চেষ্টা করবেন। মাত্র 40 টাকার টিকিট কেটেই কিন্তু আপনারা তিউনিস শহরে পৌঁছে যেতে পারবেন। ওকে, আমরা এখন নেক্সট সেগমেন্টে আসছি। এখন দেখি তিউনিসিয়া আসলে আমাদের মাসে কত খরচ হতে পারে। 2026 সালের আপডেটেড ডেটা অনুযায়ী তিউনিসিয়া থাকার খরচ গালফের চেয়ে কিন্তু অনেক কম, তবে বাংলাদেশ থেকে হয়তো সামান্য বেশি। একটু হিসাবটা আপনাকে দেখাই। শেয়ার রুম ভাড়া ধরেন 8,000 থেকে 12,000 টাকা। আপনি যদি নিজে রান্না করে খান, আপনার 5,000 থেকে 8,000 টাকার ভিতরে হয়ে যাবে। যাতায়াত আপনার সারা মাসের জন্য 2 থেকে 3,000 টাকা। মোবাইল ইন্টারনেট যদি 2 থেকে 3,000 টাকা আপনি ধরেন। ইউটিলিটি বিল মানে ধরেন বিদ্যুৎ, পানি, গ্যাস 5 থেকে 6,000 টাকা আপনার খরচ হতে পারে। অর্থাৎ মোট বাজেট লাইফস্টাইল আপনার 22,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত হতে পারে। আপনি যদি পরিবার সহ থাকতে চান, কোনো ফ্ল্যাট নিতে চান, সেক্ষেত্রে শহরের কেন্দ্রে 27,000 থেকে 30,000 টাকা পর্যন্ত আপনার পড়তে পারে। শহরের বাইরে 18,000 থেকে 20,000 টাকার ভিতরে খুব ভালো মানের আপনি ফ্ল্যাট পাবেন। এখানকার বাজার বলি, 1 কেজি চাল মাত্র 156 টাকা, 1 লিটার দুধ মাত্র 48 টাকা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যেটা অনেক সস্তা। তবে এখানে একটা সৎ কথা বলি, তিউনিসিয়ায় কিন্তু সরকারি চাকরির বেতন বেশ কম। মিনিমাম ওয়েজ কিন্তু মাত্র 555 দিনার, মানে বাংলাদেশি টাকায় হয়তো 24,000 টাকা। তো এইটা আমি বলবো, এই কারণেই আমি বলেছি যে এইটা হচ্ছে ব্যবসা করার দেশ। এখানে চাকরির থেকে ব্যবসাটাই মূলত গুরুত্বপূর্ণ, এবং এইটা নিয়ে কিন্তু আজকের ভিডিও। তো নিজের কোম্পানি কিভাবে নিজে খুলবেন বা কিভাবে আপনি আয় করতে পারবেন, সেই পার্টে আমি এখন নেক্সট পার্টে চলে আসছি। তিউনিসিয়ায় বিদেশিরা নিজের নামে কিন্তু কোম্পানি খুলতে পারেন। এটার নাম হচ্ছে সারল বা SARL, ফরাসিতে সোসাইটি এ রেসপন্সিবিলিদাদ লিমিটেড। সহজ বাংলা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমরা যেটা বুঝি। এখন সবচেয়ে সহজ যে মানে গুরুত্বপূর্ণ কথা সেটা দেখেন, কোম্পানি যদি খুলতে আপনার একটা মূলধন তো প্রয়োজন হয়, তাই না? এটা সরকারি খাতায় লেখা আছে মাত্র 1,000 তিউনিসিয়ান দিনার, মানে আজকের রেট যদি ধরেন বাংলাদেশি টাকায় মাত্র 43,000 টাকা। লিগাল 500 2026-এর রিপোর্ট কিন্তু এটাকে নিশ্চিত করেছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই মূলধন কিন্তু আটকে থাকে না, মানে কোম্পানির রেজিস্ট্রেশনটা হয়ে গেলে এই পুরো যে 43,000 টাকাটাই বললাম, এটাই কিন্তু আপনি ব্যবসায় খরচ করতে পারবেন। এটা কিন্তু আপনার মানে এই টাকাটা কোথাও যাচ্ছে না, এটা আপনারই থাকছে, অর্থাৎ এটা কিন্তু আপনার কোনো খরচই হচ্ছে না। তো একটা সতর্কতা বলে দিই, অনেকে বলে যে তিউনিসিয়ায় বিদেশিরা 100% মালিকানা যে কোনো কোম্পানি খুলতে পারে। এটা কিন্তু একটু বুঝতে হবে। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে 2025 সালের রিপোর্ট এটা পরিষ্কার করেছে যে রেস্তোরাঁ, দোকান, সাধারণ সার্ভিস এই ধরনের ব্যবসাগুলোতে, মানে সাধারণ যে ব্যবসা, এখানে কিন্তু বিদেশি মালিকানা সর্বোচ্চ আপনি 49% রাখতে পারবেন, আর 51% আপনার তিউনিসিয়ান পার্টনার লাগবে। তবে আপনি যদি রপ্তানিমুখী অফশোর কোম্পানিতে 66% যদি বেশি বিদেশি পুঁজি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি 100% আপনি কিন্তু মালিকানা পাবেন, সাথে পাবেন একটা বিশাল ট্যাক্স সুবিধা। তো এটাই আমাদের বাংলাদেশিদের জন্য সেরা রাস্তা। তো এখন আমরা ধাপে ধাপে দেখব যে কোম্পানিটা আপনি সেখানে কিভাবে খুলবেন। প্রথম ধাপে হচ্ছে আপনাকে RNE পোর্টালে আপনাকে যেতে হবে। এটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। RNE মানে হলো রেজিস্ট্রে ন্যাশনাল দেশ এন্টারপ্রাইজ, কোম্পানির জাতীয় নিবন্ধন পোর্টাল। এখানে হচ্ছে আপনার কোম্পানির জন্য আপনার নামটা রিজার্ভ করতে হবে। 2 নম্বর ধাপ হচ্ছে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন তৈরি করতে হবে। 3 নম্বর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। 43,000 টাকা এখানে আপনার মূলধনটা জমা দিতে হবে। 4 নম্বর ধাপ হচ্ছে ট্যাক্স অফিসে আপনাকে পেটেন্ট নিতে হবে। পেটেন্ট মানে আপনার ব্যবসার লাইসেন্সটা নিতে হবে। 5 নম্বর ধাপ হচ্ছে RNE-তে আপনার চূড়ান্ত নিবন্ধন করতে হবে, অর্থাৎ এক্সট্রেট পেলে আপনার কোম্পানি যে আইনত বিদ্যমান এটা প্রমাণ করতে হবে। তো যা হোক, আমি এই কথাগুলো যদি আপনার কাছে কঠিন মনে হয় আমি সহজ করে দিই। অবশ্যই আপনার ব্যবসা করতে গেলে শুধু তিউনিসিয়া না, পৃথিবীর যে কোনো দেশে আপনি যদি মানে আইনসম্মতভাবে ব্যবসা করতে চান, আপনাকে অবশ্যই একজন আইনজ্ঞ বা একজন লয়ার আপনাকে কিন্তু নিয়োগ করতে হবে। তো তারাই এটা সব কিছু করে দিবে, আপনাকে তেমন কিছু করা লাগবে না, শুধু আপনার কাছ থেকে তারা যে ডকুমেন্টগুলো চাবে সেটা দিলেই হবে। তো এখানে আমি মোট খরচটা একটু বলি। দেখেন, সরকারি ফি আপনার 4 থেকে 8,000 টাকার ভিতরেই হবে। আইনজীবীর ফিটা এখানে কিন্তু 12,000 টাকা থেকে 20,000 টাকার ভিতরে আপনি একজন ভালো আইনজীবী পেয়ে যেতে পারেন। ব্যাংক ফি আপনার 2 থেকে 4,000 টাকা, আর মূলধন আমি যেটা বলেছি যে 43,000 টাকা। সব মিলিয়ে আপনার 65,000 টাকা থেকে 80,000 টাকা। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখে না, আমি যেখানে বলেছি যে আপনি যেহেতু 43,000 টাকা এটা আপনারই থাকছে, সুতরাং আপনার পকেট থেকে যে খরচটা হচ্ছে এইটা একটু বোঝেন। এইটা কিন্তু মাত্র 20 থেকে 30,000 টাকা, সুতরাং এইটাই আপনার আসল খরচ, তাই না? তো এটা জটিল যদি মনে হয়ে থাকে, আমি আবার বলছি, আপনি তিউনিসিয়ান একজন স্থানীয় যে আইনজীবী তার কাছ থেকে পরামর্শ নেবেন। উনি আপনাকে সব বুঝিয়েও বলবেন এবং সমস্ত কাজ তিনি আপনার হয়ে করে দিবেন।
এখন আসি আরেকটি এক্সাইটিং পার্টে, সেটা হচ্ছে যে ব্যবসার আইডিয়া তো ভাই দিলেন, কিন্তু ব্যবসাটা ওখানে কি করব বা কোন ব্যবসায় আসলে ওখানে টাকা আছে। তো যাই হোক, আমি এইটা নিয়ে খুব দীর্ঘদিন ধরে রিসার্চ করেছি, কিন্তু আমি শিওর হতে পারিনি। তারপরে আমি অনেকটা শিওর হওয়ার পরে কিন্তু ভিডিওটা আমি বানাচ্ছি। তো 1 নম্বর হচ্ছে, দেখেন, অলিভ অয়েল বটলিং এবং রপ্তানি। এটা খুব মনোযোগ দিয়ে শুনুন। তিউনিসিয়া এই মুহূর্তে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কিন্তু অলিভ অয়েল উৎপাদনকারী দেশ। 2025-26 মৌসুমে তারা রেকর্ড প্রায় 5 লাখ টন তারা কিন্তু উৎপাদন করেছে অলিভ অয়েল। এই বছর তারা ইতালি, তুরস্ক এবং গ্রিসকেও ছাড়িয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় সুযোগটা কোথায়? তিউনিসিয়ার মোট অলিভ অয়েলের 86% বাল্কে, মানে খোলা অবস্থায় আপনার রপ্তানি হয়, মানে প্যাকেট বা বোতলজাত রপ্তানি হয় মাত্র 14%। তার মানে কি দাঁড়াচ্ছে জানেন? আপনার সুযোগটা কোথায়? আপনার সুযোগটা হচ্ছে আপনি এই বাল্ক তেলটা আপনি কিনবেন, বোতলজাত করবেন, নিজের লেভেলটা আপনি লাগান নিজের কোম্পানির, এরপর আপনি রপ্তানি করেন। বাল্কের দাম প্রতি কেজি 550 টাকা, প্যাকেজড করলে বিক্রি হয় ধরেন 700 থেকে 800 টাকায়। প্রতি কেজিতে আপনার মার্জিন কিন্তু 150 থেকে 200 টাকা। ছোট স্কেলে যদি মাসে আপনি যদি 5 টন যদি আপনি হ্যান্ডেল করতে পারেন বা বিক্রি করতে পারেন, আপনি কিন্তু মাসিক মার্জিনে আপনি 7 থেকে 10 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তিউনিসিয়ান সরকার এই বছর জর্ডান, ব্রাজিল, চীন, রাশিয়া আর গালফে কিন্তু এই রপ্তানিটা বাড়াচ্ছে। বাংলাদেশ এবং গালফে অলিভ অয়েলের চাহিদা কিন্তু অনেক আছে, এটা আপনারা অনেকেই জানেন। ঠিক আছে, গালফে তো চাহিদা প্রচুর, বাংলাদেশেও কিন্তু যথেষ্ট পরিমাণে মানে অলিভ অয়েলের চাহিদা আছে, যদিও আমাদের দেশে দামটা অনেক বেশি। তো আপনি যদি একদম সরাসরিভাবে এক্সপোর্ট করতে পারেন ওই দেশ থেকে এবং ভালো একটা দাম দিতে পারেন, এটা আপনার জন্য আমি বলবো একটা সোনায় সোহাগা একটা ব্যবসা হবে। ওকে, এখন 2 নম্বর ব্যবসার কথা বলি। সেটা হচ্ছে বাংলাদেশে এই বছর নভেম্বর 2026-এ এলডিসি স্ট্যাটাস হারাচ্ছে। এলডিসি মানে কি? লিস্ট ডেভেলপড কান্ট্রি। তো এই স্ট্যাটাস থাকলে ইউরোপে ডিউটি ফ্রি যে পোশাক, এটা কিন্তু রপ্তানি করা যেত। এখন এই স্ট্যাটাসটা যদি চলে যায় এই বছরে, এই সুবিধাটা কিন্তু আর থাকবে না বা কমে যাবে। তিউনিসিয়ার কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে, মানে তিউনিসিয়া থেকে আপনি ইউতে পোশাক রপ্তানি করতে পারবেন, যেটা এখনও ডিউটি ফ্রি। তিউনিসিয়াতে এই মুহূর্তে প্রায় 1880টি টেক্সটাইল কোম্পানি আছে। এর 90%ই হচ্ছে রপ্তানিমুখী, মানে এটা রপ্তানি করে। ইউরোপের যে ডেনিম, হ্যাঁ, ডেনিম কিন্তু এই রপ্তানিতে কিন্তু টিউনিসিয়া চতুর্থ। তো বাংলাদেশ হিসেবে আমাদের সুযোগটা কোথায় বুঝতে পারছেন তো? আপনি বাংলাদেশের সুতা বা বাংলাদেশের ফেব্রিক আপনি টিউনিসিয়ার ফ্যাক্টরিতে আপনি নেন, টিউনিসিয়ার গার্মেন্টস বানিয়ে ইউতে আপনি ডিউটি ফ্রি রপ্তানি করেন। কথাটা আমি আবার বলি যে আপনি ওখান থেকে সুতা বা ফেব্রিক নিয়ে তিউনিসিয়া নিয়ে যান এবং তিউনিসিয়ার গার্মেন্টস বানিয়ে ইউতে ডিউটি ফ্রি রপ্তানি করেন। সোর্সিং এজেন্ট হিসেবে মাত্র 3 থেকে 8% কমিশনও মাসে আপনার ন্যূনতম 1 থেকে 3 লাখ টাকা কিন্তু থাকা সম্ভব। তবে এই সুযোগটা একটা বিষয় আপনাকে চিন্তা করতে হবে, আপনার গার্মেন্টস সেক্টরে কিন্তু কানেকশন বা এই বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকাটা জরুরি। ঠিক আছে, তো টেক্সটাইল ব্যবসা সম্পর্কে একটু ধারণা আপনার রাখতে হবে। যদি ধারণাটা আপনার থাকে, আপনি কিন্তু এইখানে খুব বড় মাপের একটা ব্যবসা আপনি এখানে চালু করতে পারবেন। 3 নম্বর হচ্ছে আইটি ও বিপিও অফশোর কোম্পানি। তিউনিসিয়ার আইটি আউটসোর্সিং মার্কেট এই বছর $134 মিলিয়ন ছাড়িয়ে গেছে। দেশের জিডিপিতে স্টক সেক্টরের অবদান 7.5%। আর তিউনিসিয়া ইউরোপের মূল শহরগুলো থেকে মাত্র 2 ঘন্টার ফ্লাইট। মানে আপনারা অনেকেই জানেন যে তিউনিসিয়া থেকে ইতালিতে কিন্তু অনেকেই যায় অবৈধভাবে। এই বিষয়টা নিয়ে আমি পরে আলোচনা করছি, একটু ধৈর্য ধরুন। তো যাই হোক, খুবই মানে কাছাকাছি দূরত্বে কিন্তু ইউরোপ, তো একই টাইম জোনে। হ্যাঁ, তো ইউরোপিয়ান ক্লায়েন্টরা কিন্তু তিউনিসিয়ার বিপিও কোম্পানিকে খুবই তারা পছন্দ করে। ওকে, বাংলাদেশ হিসাবে এখানে আমার সুযোগটা কি বা আমাদের সুযোগটা কি, তাই না? তিউনিসিয়ায় অফশোর কোম্পানি আপনি খুলতে পারেন, 100% মালিকানাই আপনার। সম্পূর্ণ রপ্তানিমুখী অফশোর কোম্পানির জন্য কর্পোরেট ট্যাক্স কিন্তু 10% মাত্র। বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সারদের কাজ আপনি করে নিন, ঘন্টায় হয়তো $5 থেকে $15 করে নিন। ইউরোপিয়ান ক্লায়েন্টদের কাছ থেকে চার্জ করুন ঘন্টায় $20 থেকে $50। পার্থক্যটা আপনার মার্জিনে। তো এইটা মানে এটা যারা এই সেক্টরে আছেন তারা বুঝতে পারবেন হয়তো কিছুটা। 5 জনের এই ছোট্ট টিম দিয়েও আপনি কিন্তু মাসে 2 থেকে 5 লাখ টাকা কিন্তু নেট আয় আপনার কিন্তু সম্ভব। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, ফরাসি ভাষা বা ফ্রেঞ্চ যদি না জানেন, ইউরোপিয়ান ক্লায়েন্ট পাওয়াটা আপনার জন্য একটু কঠিন হতে পারে। ইংরেজিতে কাজ হয়, তবে একটু ফ্রেঞ্চটা জানা থাকলে আপনার জন্য ভালো।
দেখেন আমি যে 3টা ব্যবসার কথা বলেছি না, এই 3টা ব্যবসা কিন্তু একটা কমন বৈশিষ্ট্য আছে। 3টাই অফশোর বা রপ্তানিমুখী, মানে 3টাতেই কিন্তু আপনি 100% মালিকানা আপনার থাকতে পারে, 3টাতেই ট্যাক্স সুবিধা পেয়ে 10% কিন্তু কমিয়ে আনা সম্ভব, আর 3টাতেই বাংলাদেশিদের কিন্তু একটা ন্যাচারাল অ্যাডভান্টেজ কিন্তু আমরা পাই, তাই না? আপনারা নিজেরা চিন্তা করেন, বুঝতে পারবেন। আর আরেকটা কথা বলি, যারা রেস্টুরেন্ট খুলতে চান, বা আমি আমার অন্য ভিডিওতে, যে আগের ভিডিওতে আমি ইজিপ্টের কথা বলেছিলাম, যেখানে আপনি রেস্টুরেন্ট বা এই ধরনের মানে ছোটোখাটো ব্যবসা আপনারা চালু করতে চান, আপনারা কিন্তু সেগুলোও করতে পারেন, যেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করছি না। বাট এগুলোর একটা বিষয় হচ্ছে, তিউনিশিয়াতে এই ব্যবসাগুলো করতে গেলে আপনাকে কিন্তু একটা তিউনিশিয়ান পার্টনারশিপ আপনার প্রয়োজন, পার্টনার একজন প্রয়োজন, যিনি 51% আপনাকে, মানে তাকে পার্টনারে আপনাকে রাখতে হবে। ওকে, এখন আসছি সবচেয়ে এক্সাইটিং পার্ট, সেটা হচ্ছে তিউনিশিয়ায় আপনি বৈধভাবে থাকার জন্য আপনি কিন্তু রেসিডেন্ট কার্ড পাবেন, যেটা আপনি 1 বছর মেয়াদি। এটা কিন্তু নবায়নযোগ্য, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা ইস্যু করা হয়। আপনি কাজ করেন, আপনি ব্যবসা করেন, আপনি পরিবার নিয়ে থাকেন, সব কারণে এটা পাবেন। আপনি 5 বছর এইভাবে টানা বৈধভাবে থাকলে আপনি কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। শর্ত কি? শর্ত হচ্ছে 5 বছর আপনার একটানা বৈধ বাসস্থান, মানে ওখানে থাকতে হবে। 2 হচ্ছে আপনার আরবি ভাষার একটা সাধারণ জ্ঞান থাকতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার পরিষ্কার চরিত্রের প্রমাণ বা ক্যারেক্টার সার্টিফিকেট, যেটা আমরা বলি। 4 নম্বর হচ্ছে কোনো অপরাধ বা ক্লিন ক্রিমিনাল রেকর্ড আপনার থাকতে হবে, কোনো ফৌজদারি অপরাধ আপনার থাকা যাবে না। দেখেন, তিউনিশিয়ার পাসপোর্ট যদি আপনি পান, সেক্ষেত্রে আপনি কি হতে পারে, আপনার 66 কান্ট্রি ভিসা ফ্রি, বাংলাদেশে যেখানে 41। কিন্তু দেখেন, ব্যাপারটা হচ্ছে যে তিউনিশিয়াতে গিয়ে আপনি যে কত বড় বড় দেশে যাবেন, এ বিষয়ে যদি আমি একটু বলি, তিউনিশিয়ার পাসপোর্টে আপনি হয়তো ইউরোপে আপনি ভিসা ফ্রি এন্ট্রিটা পাবেন না, বাট আপনি কিন্তু জাপান, তারপরে ব্রাজিল, তুর্কির মতো দেশে আপনি কিন্তু ভিসা ফ্রি আপনি ভ্রমণ করতে পারবেন। চিন্তা করুন, আপনার সন্তান যদি তিউনিশিয়ার নাগরিক হন, তারা কিন্তু ইউরোপের পড়াশোনা বা কাজের সুযোগটা অনেক সহজ হয়ে যায়, কারণ যারা তিউনিশিয়ান নাগরিক তাদের জন্য কিন্তু ইউরোপ বা আমেরিকাতে সেটেল হওয়াটা একটু সহজ। আরেকটা বিশেষ পথ আছে, সেটা হচ্ছে তিউনিশিয়ান কাউকে যদি আপনি বিয়ে করেন, তাহলে কিন্তু 5 বছরে আপনার এই যে শর্তটা শিথিল, আপনি হয়তো তার আগে, অর্থাৎ 1 থেকে 3 বছরের ভিতরেই আপনি কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। ওকে, আমি এখন প্রো টিপ সেকশনে এসেছি। এখানে আমি এমন কিছু তথ্য আপনাকে দিব যেটা হয়তো আপনি অনলাইনে খুব সহজে পাবেন না। 1 নম্বর হচ্ছে আপনাকে ভাষা শেখাটা জরুরি। তিউনিশিয়ায় কিন্তু ইংরেজিতে আপনার ইংরেজি চলে, কিন্তু ইংরেজিতে আপনার কিন্তু ব্যবসা চালানোটা কঠিন হবে। আরবি অথবা ফরাসি, মানে ফ্রেঞ্চ, যে কোনো একটা আপনাকে ভালো একটু জানতেই হবে। তো ডুওলিঙ্গো অ্যাপ বলে একটা অ্যাপ আছে, এটাতে কিন্তু আপনি খুব বিনামূল্যে কিন্তু আপনি এই দুটো ভাষা শিখতে পারবেন। আর ইউটিউব আছে, একটা বিশাল সমুদ্র, এখানেও কিন্তু আপনি শিখতে পারেন। 2 নম্বর হচ্ছে অনশোর আর অফশোর, এই যে আমি 2টা কোম্পানির কথা বলেছি, এটা পার্থক্যটা হয়তো বুঝতে পেরেছেন, না বুঝলে আরেকটু আপনি রিসার্চ করেন, বুঝতে পারবেন। 3 নম্বর হচ্ছে রাজধানী তিউনিসের বাইরে আপনি প্রথমে থাকার চিন্তা করুন, যেমন সুস, তারপর হচ্ছে মোনাস্তির আর দিজের রায়, এগুলোতে যদি আপনি থাকেন, এখানে কিন্তু খরচ অনেক কম। হ্যাঁ, শুরুটা আপনি যদি ছোট শহর থেকে করেন, আপনার জন্য ভালো হবে। 4 নম্বর হচ্ছে সেপেক্সের সাথে যোগাযোগ রাখতে পারেন। সেপেক্সটা কি? সেপেক্স হচ্ছে সেন্ট্রে দি প্রমোশন দি এক্সপোর্টেশনস, তিউনিশিয়ার যে রপ্তানি উন্নয়ন কেন্দ্র। বিদেশি বিনিয়োগকারীদের কিন্তু তারা বিনামূল্যে গাইড করে, তাদেরকে সহযোগিতা করে, এবং অনেক ধরনের আপনার ব্যবসার জন্য সরকারিভাবে অনেক ধরনের সহায়তা আপনি এখান থেকে পাবেন। এটা কিন্তু অনলাইনে অনেকেই বলবেন আপনাকে। 5 নম্বর হচ্ছে 2025 সালের নতুন শ্রম আইনটা জেনে রাখা আপনার জন্য জরুরি। 2025 সালে কিন্তু পাশ হওয়া নতুন শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালীন চুক্তি এখন কিন্তু ডিফল্ট, সাব কন্ট্রাক্টিং এখন শাস্তিযোগ্য। তো কর্মী নিলে এই আইনটা একটু মেনে চলার চেষ্টা করবেন। আর 6 নম্বর হচ্ছে আপনি যদি তিউনিশিয়াতে যান, ট্যুরিস্ট ভিসাতে যান বা যে ভিসাতে যান, কখনোই ওভারস্টে করবেন না, এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার 1 দিন পরেও আপনি ওখানে থাকবেন না। অবৈধ হওয়ার চেষ্টা করবেন না, অবৈধভাবে আরেক দেশে যাওয়ার চেষ্টা করবেন না। আমি কেন বলছি এই কথাটা? তিউনিশিয়াতে হাজার মানুষ তিউনিশিয়া থেকে কিন্তু ইতালি পাড়ি জমানোর চেষ্টা করে, লিবিয়া এবং তিউনিশিয়া থেকে। এখানে দেখেন, একটা কথা আমি বারবার বলি, এখনও বলি, আমাদের এই চ্যানেলটা তৈরি করেছে আপনারা জন্য বৈধভাবে একটা দেশে সেটেল হতে পারেন। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই 20 লাখ টাকা খরচ হয়, 30 লাখ টাকা আমাকে ব্যবসা করতে হবে।
বাংলাদেশে ব্যবসা করতে গেলেও তো আপনার 20-30 লাখ টাকা লাগে। এটা যারা ব্যবসায়ী তাদের কাছে শুনে দেখেন, তারা একই কথা বলবে। দ্বিতীয় হচ্ছে, যারা অবৈধভাবে সমুদ্র পথে জীবনের ঝুঁকি নিয়ে অথবা পানামা জঙ্গল দিয়ে ইউরোপ বা আমেরিকা যেতে চান, প্রত্যেকের কাছে শুনে দেখেন ম্যাক্সিমাম 20 থেকে 30 লক্ষ টাকা খরচ করে। তো আপনি এই টাকাটা খরচ করে যদি তিউনিসিয়া একটা ব্যবসা দাঁড় করান, আপনার জীবন, আপনার পরিবারের জীবনটা সেটেল হয়ে যায়। তারপরে আপনারা কিন্তু একটা সময় পরে ইউরোপ বা আমেরিকাতে আপনারা কিন্তু মাথা উঁচু করে বৈধ ভিসা নিয়ে যেতে পারবেন। তাহলে আমরা কেন এই কাজগুলো করি, তাই না? এই প্রশ্নটা আপনাদের কাছে আমার থাকলো। যাই হোক, ভিডিওটা আমি এখন শেষ পর্যায়ে নিয়ে এসেছি। জানি না আপনাদের কেমন লাগলো, তবে আমি এখন আপনাকে একটু খুব শর্টে সামারাইজ করে আমি বলি যে পুরো প্রসেসটা আপনারা কীভাবে করতে পারেন। 1 নম্বর ধাপ হচ্ছে আপনার পাসপোর্টটা আপনি তৈরি করেন, পুলিশ ক্লিয়ারেন্সটা রেডি করেন, ব্যাংক স্টেটমেন্ট রেডি করেন, বা আমি যে ডকুমেন্টগুলো বলেছি সেই ডকুমেন্টগুলো আপনি রেডি করতে থাকেন। 2 নম্বর হচ্ছে আপনার ভিসা আবেদন করতে হবে দিল্লি অথবা গালফের যে কোনো কান্ট্রি থেকে আপনি করতে পারেন। 3 নম্বর ধাপ হচ্ছে কোম্পানির সেট আপ। আপনি বলেছি 43,000 টাকা মাত্র বা আপনার মূলধন দিয়ে SRL এর মাধ্যমে আপনাকে RNE পোর্টালে করতে হবে, যেটা আপনার লয়ার আপনাকে করে দিবে। 4 নম্বর হচ্ছে রেসিডেন্ট কার্ড কোম্পানির কাগজ দিয়ে আবেদন। আপনার বার্ষিক ফি মাত্র 6,400 টাকা, এটাকে আপনি রিনিউ করুন। এইভাবে আপনি 5 বছর ব্যবসা চালান। আপনি অলিভ অয়েল কোম্পানি করেন, টেক্সটাইল করেন, IT করেন, যেটা আপনার আগ্রহ আপনি সেটাতেই করেন। 6 নম্বর হচ্ছে আপনি নাগরিকত্বের আবেদন করতে পারেন। আপনি 5 বছর পূর্ণ হলে আপনি কিন্তু নাগরিকত্বের আবেদন করবেন। এবং 7 নম্বর হচ্ছে তিউনিসিয়ান পাসপোর্ট যখন আপনি পাবেন, আপনার জন্য কিন্তু পৃথিবীর অনেক সুবিধা আপনার জন্য কিন্তু উন্মুক্ত হবে, যেটা আপনারা বুঝতে পারছেন। তো তিউনিসিয়া আপনাকে কিন্তু রাতারাতি কোটিপতি বানাবে না, কিন্তু যেটা সৌদি আরব, দুবাই, কাতার 20 বছরও আপনাকে দিবে না, সেটা হচ্ছে কি, তিউনিসিয়া আপনাকে কিন্তু নাগরিকত্ব দেয়। আরেকটা কথা হচ্ছে যে আপনার পরিবার সহ আপনি কিন্তু সেখানে সেটেল হতে পারেন এবং নিজের ব্যবসা করে মাথা উঁচু করে আপনি তিউনিসিয়ার মতো একটা উন্নত রাষ্ট্রে কিন্তু আপনি থাকতে পারেন, তাই না? মনে রাখবেন, স্বপ্ন কিন্তু সবাই দেখে, কিন্তু পদক্ষেপ নেয় অল্প কয়েকজন। তো আজকের এই ভিডিওটা আপনাকে পুরো রোডম্যাপ দিয়েই আমি দেখিয়েছি। এখন এই দেশে যাবেন কি যাবেন না, বা এই দেশে কি করবেন কি করবেন না, এই সব কিছুই কিন্তু আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আরেকটা কথা আমি বলে দিই, অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমরা কোনো ব্যবসা করি কিনা, বা আমরা কোনো মানুষ পাচারের সাথে জড়িত কিনা, বা আমরা এই তথ্যগুলো কেন দিচ্ছি, অনেকেই সন্দেহ প্রকাশ করেন যেহেতু আমরা বাঙালি। সরি টু সে, বাট আমি এই কথাটা এখানে ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে, দেখেন, আমাদের এই চ্যানেলটা শুধুমাত্র তৈরি করেছি আমাদের মিডল ক্লাস বাঙালিরা, যারা টাকা তো খরচ করেন। আমি যেটা বলেছি 20 থেকে 30 লক্ষ টাকা ইতালির দালালের কাছে দেন এবং সেখানে গিয়ে আপনারা ভূমধ্যসাগরে ডুবে মরতে অনেকে রাজি থাকেন, কিন্তু এই টাকা দিয়ে একটা দেশে বৈধভাবে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো চিন্তাটা তো অনেকের থাকে না। তো যাই হোক, এখন আমাদের একটাই কাজ, আপনাদেরকে সঠিক তথ্য দেওয়া, আপনাদেরকে একটা ভালো জীবন উপহার যদি আমরা দিতে পারি এই গুরুত্বপূর্ণ তথ্যের মাধ্যমে, এটাই আমাদের সফলতা। বাট সিদ্ধান্তটা সবসময় আপনাদের ব্যক্তিগত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এখন একটা লাইক করবেন এবং কমেন্ট এবং শেয়ার করতে পারেন, এবং অবশ্যই আপনারা ভিডিওর কোন পার্টটা বুঝতে পারেননি সেটা যদি আপনারা আমাকে কমেন্টে জানান, আমি প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ এই একটা ভিডিও হয়তো আপনার না হোক আরেকটা মানুষের জীবন হয়তো বদলে দিতে পারে। আর অবশ্যই কমেন্ট করবেন যে নেক্সট কোন দেশ আপনারা দেখতে চান, ও আমরা চেষ্টা করব সেই দেশ নিয়ে গবেষণা করে একটি আপনাকে তথ্য নির্ভর একটি ডকুমেন্টারি ভিডিও আপনাকে উপহার দিতে। তো ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।